দেখো আজকে আমরা যে কোশ্চেন অ্যান্সার যে ক্লাসটা করব, তো আমরা কোশ্চেন অ্যান্সার সিরিজ আমরা শুরু করেছি। তোমরা অলরেডি ইউটিউব চ্যানেলে আমাদের কোশ্চেন অ্যান্সার ক্লাস তোমরা করছো। তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা শুরু করেছি। যেমন আগের দিন আমাদের জিওগ্রাফি চ্যাপ্টার ওপর কোশ্চেন অ্যান্সার তোমরা ইউটিউবে দেখেছো। তো আমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করব এবং কোশ্চেন অ্যান্সারের মধ্য দিয়ে আমরা ওভারভিউ একটা চ্যাপ্টারটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, মানে সামনে যে সমস্ত এক্সামগুলো আমাদের আসছে, যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, প্রিলি, এছাড়া পুলিশের যে পরীক্ষাগুলো সামনে আমাদের আসতে চলেছে। তো সমস্ত পরীক্ষার জন্য এই কোশ্চেন অ্যান্সার ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রত্যেকটা কোশ্চেন যদি আনসার, মানে কোশ্চেন সহ যদি আনসার তুমি মুখস্থ করো, তো এখান থেকে তুমি কমন পাবে। তো ভালো করে ক্লাসটা করো এবং কোশ্চেন আনসারগুলো খাতায় নোট ডাউন করা শুরু করো। তো আমরা শুরু করি। আজকে আমাদের যে সাবজেক্টটা শুরু করব সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। তো ইন্ডিয়ান পলিটি তো অ্যাকচুয়ালি বলা উচিত পলিটিক্যাল সায়েন্স, তো আমরা ইন্ডিয়ান পলিটি বলতে অভ্যস্ত। তো ইন্ডিয়ান পলিটির যেটা প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে ভারতীয় সংবিধানের যে ঐতিহাসিক পটভূমি সেটা আমরা পড়ব। তোমরা জানো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সংবিধানের যে শিকড় বা গোড়া আমরা বলতে পারি। তো এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে, তাই এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে পড়তে হয়। তো এই চ্যাপ্টারটা আমি অনেকগুলো কোশ্চেন করাবো। তো আমরা শুরু করি। আমরা নেক্সট পেজে যাই এবং প্রথম কোশ্চেন শুরু করি। তো আমরা প্রথম চ্যাপ্টার আমাদের ইন্ডিয়ান পলিটি, সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। তো চলে আসি নেক্সট পেজ। দেখো প্রথম প্রশ্ন যেটা বলেছে আমাদের, সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটির অধীনে, এক নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড পড়তে গেলে কিন্তু এই গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই টার্মটা কিন্তু আমরা পাবো। কারণ আমাদের সংবিধান তৈরি করার জন্য আমাদের যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে গণপরিষদ। গণপরিষদ আমাদের সংবিধানকে তৈরি করেছিল। তাই আমরা সংবিধান যে প্রথম চ্যাপ্টার সংবিধান পড়তে গেলে আমাকে গণপরিষদ কিন্তু আসবেই। তো নিম্নলিখিত কোনটির অধীনে আমাদের তৈরি হয়েছিল গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দেখো অপশন এ আছে ওয়াভেল প্ল্যান, অপশন বি আছে ক্যাবিনেট মিশন প্ল্যান, অপশন সি আছে মাউন্ট ব্যাটেন প্ল্যান, অপশন ডি আছে ভারতীয় স্বাধীনতা আইন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান যখন আমরা এই ক্লাসটা যখন ডিটেলসে পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের ভারতীয় যখন 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তৈরি হয়ে গেল, আমি এই সাইডে একটু লিখি, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যখন 1935, 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা যখন তৈরি হয়ে গেল আমাদের যে সাইমন কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে, এবং আমরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে মিনি কনস্টিটিউশন বলি। কেন মিনি কনস্টিটিউশন বলি? কারণ এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর 75% বা 3/4 অংশ নিয়েই কিন্তু আমাদের সংবিধান বা কনস্টিটিউশন কিন্তু তৈরি হয়েছে। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে 1935কে মিনি কনস্টিটিউশন কিন্তু বলি। তো এরপরে যখন সংবিধানটা তৈরি হওয়ার, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যখন তৈরি হওয়ার মুখে, তখন এম এন রয় বা মানবেন্দ্রনাথ রয় 1934 সালে 1934-এ বলেছিল যে আমাদের সংবিধান তো তৈরি হওয়ার দিকেই এগোচ্ছে, খুবই ভালো কথা, কিন্তু আমাদের সংবিধান কে তৈরি করবে? অর্থাৎ সংবিধান তৈরি করার জন্য একটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রয়োজন আছে। যে গণপরিষদ বা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের সংবিধানকে কিন্তু তৈরি করবে। এটা 1934 সালে মানবেন্দ্রনাথ রয় কিন্তু বলেছিল। এরপর 1935 সালে আমাদের আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা বলল হ্যাঁ সত্যিই মানবেন্দ্রনাথ রয় ঠিকই কথা বলেছেন যে আমাদের সংবিধান তৈরি করার জন্য একটা গণপরিষদের কিন্তু প্রয়োজন আছে। এরপরে 1939 সালে, দেখো আমি কিন্তু শুধু কোয়েশ্চেন আনসার ক্লাস করব না, তোমার যে এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে এটা কিন্তু নয়। অর্থাৎ কোয়েশ্চেন আনসারের মধ্য দিয়ে আমরা চ্যাপ্টারটাকে একটু কমপ্লিট করার চেষ্টা করব, যাতে আমরা এর মধ্যে কমন পাই। এরপরে 1939 সালে 1939-এ
আমাদেরকে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি বললেন যে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে বলল যে আমাদের গণপরিষদের প্রয়োজন আছে, মানবেন্দ্রনাথ রয় বলল গণপরিষদের প্রয়োজন আছে। তো 1939 সালে আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী একটা সুন্দর কথা বলেছিল। তিনি বলেছিলেন যে আপনারা যে বলছেন যে গণপরিষদের প্রয়োজন আছে, তো গণপরিষদটাই বা কিভাবে তৈরি হবে, কই আপনারা তো বলছেন না। তো চক্রবর্তী রাজা গোপালাচারী 1939 সালে বলেছিল যে আমাদের গণপরিষদটা তৈরি হবে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে কিন্তু তৈরি হবে। এবং 1940 সালে ব্রিটিশরা ভারতীয়দের সমস্ত দাবি মেনে নিল এবং গণপরিষদকে তৈরি করার জন্য 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে কিন্তু এলো, বা ক্যাবিনেট মিশন কমিটি, ক্যাবিনেট মিশন প্ল্যান বা ক্যাবিনেট মিশন কমিটি কবে ভারতে এলো? 1946 সালের 24শে মার্চ আমাদের ক্যাবিনেট মিশন কমিটি ভারতে এলো। এবং সেই ক্যাবিনেট মিশন কমিটির যে তিনজন হেড মেম্বার ছিল, লর্ড বেথিক, লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, আমরা এটা পরেও পড়বো, এই কোশ্চেনটাও আছে। তো ক্যাবিনেট মিশন কমিটি তৈরি করেছিল ব্রিটিশরা, কিসের জন্য তৈরি করেছিল? গণপরিষদকে তৈরি করার জন্য। এবং আমরা জানি 24শে মার্চ 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে এলো এবং জুন জুলাই মাসে ভোট শুরু হলো। কিসের ভোট? গণপরিষদ তৈরি করার জন্য ভোট। কারণ আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী বলেছিল গণপরিষদ তৈরি হবে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে। তো জুন জুলাই মাসে ভোট শুরু হলো এবং বলে দেওয়া হলো 10 লক্ষ অথবা 1 মিলিয়ন লোক পিছু একটা করে সিট হবে এবং গণপরিষদের টোটাল সিট সংখ্যা দাঁড়িয়েছিল 389টা। তো আমরা দেখলাম যে গণপরিষদ গঠিত হয়েছিল কার অধীনে? সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা ভারতে এসেছিল 1946 সালের 24শে মার্চ। চলে আসি পরবর্তী প্রশ্ন। গণপরিষদের সদস্যরা ছিলেন অপশন এ প্রত্যক্ষভাবে ভারতের জনগণ দ্বারা নির্বাচিত, অপশন বি সরকার কর্তৃক মনোনীত, আর অপশন সি প্রাদেশিক আইনসভা সদস্যগণ দ্বারা নির্বাচিত, আর অপশন ডি একমাত্র সামন্ত রাজাগুলির প্রতিনিধি। দেখো এটা ডাব্লিউবিসি প্রিলিতে এসেছিল, যে লেটেস্ট প্রিলি যে এক্সামটা হলো লাস্ট। তো প্রাদেশিক আইনসভা সদস্যগণ দ্বারা গণপরিষদের সদস্যরা ছিল কি? প্রাদেশিক আইনসভা সদস্যগণ দ্বারা নির্বাচিত। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? আমি কি বললাম, গণপরিষদ তৈরি হয়েছিল কবে? এই যে ভোটাভুটি শুরু হলো 1946 সালের জুন জুলাই, এবং আমাদের গণপরিষদের যে ভোট, আমাদের গণপরিষদের যে ভোটাভুটি হলো এবং গণপরিষদটা ফাইনালি তৈরি হয়েছিল 1946 সালের 6 ডিসেম্বর। আমাদের গণপরিষদ তৈরি হয়েছিল 1946 সালে 6 ডিসেম্বর এবং এর প্রথম সভা অনুষ্ঠিত হলো 9 ডিসেম্বর 1946 সালের 9 ডিসেম্বর। তাহলে আমাদের আনসার কি হবে? প্রথম সভা জিজ্ঞাসা করেছে, তাহলে প্রথম সভা হবে 9 ডিসেম্বর 1946 সাল, যেখানে টেম্পোরারি বা অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব কে নিয়েছিল? সচ্চিদানন্দ সিনহা, কারণ তার বয়সের জন্য, বয়সটা বেশি ছিল। নেক্সট চলে আসি 4 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? আমি আগেই বললাম 389 খানা, এই যে 389 খানা। নেক্সট 5 নম্বর প্রশ্ন। 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেছিল? প্রথম সভায় দেখো এখানে সচ্চিদানন্দ সিনহা কিন্তু নেই, আমার অপশানে কিন্তু সচ্চিদানন্দ সিনহা নেই। তো এটা 9 ডিসেম্বর যখন প্রথম সভা হয় তখন সচ্চিদানন্দ সিনহা চেয়ারম্যান বা সভাপতি করে। এরপর নেক্সট সভা হয় 11 ডিসেম্বর 1946 সালে, সেখানে পার্মানেন্ট চেয়ারম্যান বা সভাপতি ছিল কিন্তু রাজেন্দ্র প্রসাদ। যেহেতু এখানে সচ্চিদানন্দ সিনহা নেই, তো আমাদের আনসার নিচ্ছে কোনটা? রাজেন্দ্র প্রসাদ। এটা জানার জন্যই আমাদের সচ্চিদানন্দ সিনহাকে অপশানে রাখা হয়নি। তো আমাদের কারেক্ট আনসার কি হবে? রাজেন্দ্র প্রসাদ। এবং সেই সময় একটা ভাইস চেয়ারম্যানও রাখা হয়েছিল, সেটা হচ্ছে এইচ.সি. মুখার্জি বা হরেন্দ্র কুমার মুখার্জি। তাহলে আমাদের এখানে প্রশ্নের আনসার কি হবে? রাজেন্দ্র প্রসাদ। চলে আসি পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। তো ভারতের সংবিধান রচনা করেছে কে? ভারতের সংবিধান রচনা করেছে
ব্রিটিশ পার্লামেন্ট, নাকি ভারতের গণপরিষদ, নাকি তৎকালীন প্রদেশগুলির প্রাদেশিক আইনসভার সদস্যগণ, নাকি ভারতের জনগণ? এই যে গণপরিষদ, এম এন রায় প্রথম বলেছিল, এম এন রায় একজন ম্যান হিসাবে, বা আমাদের সংবিধান তৈরি করার জন্য গণপরিষদের প্রয়োজন আছে। তাহলে আমাদের আনসার কি হবে? ভারতের গণপরিষদ। এটা গণপরিষদ তৈরি হয়েছিল 6 ডিসেম্বর 1946, আমাদের কিন্তু গণপরিষদ তৈরি হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে? দেখো, অপশান এ নভেম্বর 1946 থেকে নভেম্বর 1949, অপশান বি নভেম্বর 1947 থেকে নভেম্বর 1949, অপশান সি ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, আর ডিসেম্বর 1947 থেকে নভেম্বর 1949। তো আমাদের গণপরিষদ গৃহীত বা অ্যাডপ্টেড হয় কবে? আমরা জানি সেটা হচ্ছে 26শে নভেম্বর, 1949 আমাদের সংবিধানকে অ্যাডপ্টেড বা গৃহীত হয় আমাদের সংবিধান। এবং আমাদের যে গণপরিষদ তৈরি হয় কবে? আমরা জানি 6 ডিসেম্বর 1946 সাল। তাহলে আমাদের গণপরিষদ তৈরি হয় 6 ডিসেম্বর 1946 সালে, ডিসেম্বর মাসের 1946 সালে। আর আমাদের সংবিধান অ্যাডপ্টেড বা গৃহীত হয় কবে? 26 নভেম্বর 1949। তাহলে ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, এটা হবে আমার কারেক্ট আনসার। দেখো, এটাই, এখানে আমি ডেটগুলো বলে দিলাম। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধানের সদস্যরা হলেন খসড়া প্রস্তুতকারী গণপরিষদদের অপশানে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক মনোনীত, নাকি গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত, নাকি বিভিন্ন প্রদেশের প্রাদেশিক আইনসভা কর্তৃক মনোনীত, নাকি বা নির্বাচিত, নাকি ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ কর্তৃক নির্বাচিত? তাহলে কোনটা হবে আমাদের আনসার? সেটা হচ্ছে বিভিন্ন প্রদেশের প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত। এটা আমি আগেই বললাম, প্রাদেশিক আইনসভা কর্তৃক কিন্তু নির্বাচিত, প্রাদেশিক আইনসভা। তাহলে অপশান সি হবে আমার কারেক্ট আনসার। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বা মেকার, বা যে তৈরি করেছে, মেকার বলা হয়? যিনি রচনা করেছেন বা রচয়িত বা তৈরি করেছেন, এক কথায় বলতে গেলে মেকার, তিনি কি হবে? জওহরলাল নেহরু, নাকি বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, নাকি বি এন রাও? তাহলে যিনি মেকার তৈরি করেছেন, তাকে ফাদার বলা হয়, তিনি হচ্ছেন বি আর আম্বেদকর, আমার কারেক্ট আনসার হবে। কিন্তু বি এন রাও, বেঙ্গল নারায়ণ রাও, তিনি কিন্তু এই বেঙ্গল নারায়ণ রায়কে কিন্তু চিফ অ্যাডভাইজার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, ভারতীয় সংবিধানে মুখ্য উপদেষ্টা বলা হয়। যদি মুখ্য উপদেষ্টা কাকে বলা হয়? মুখ্য উপদেষ্টা সেটা হচ্ছে বি এন রাও। কারণ বি এন রাওয়ের ড্রাফটের ওপর কাজ করেই কিন্তু বি আর আম্বেদকর এই সিদ্ধান্তে এসেছে, এটা বি আর আম্বেদকর নিজের মুখে কিন্তু স্বীকার করেছে। তাহলে আমাদের এখানে স্থপতি যেহেতু জিজ্ঞাসা করেছে, মেকার, তাহলে বি আর আম্বেদকর। আর মুখ্য উপদেষ্টা যদি বলতো তাহলে বি এন রাও কিন্তু হতো। চলে আসি আমাদের 10 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত আইনগুলিকে কালানুক্রমে সাজাও। নিম্নলিখিত, দেখো আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাক্ট তো থাকবেই। তাহলে প্রথম অ্যাক্ট 1773 সালে কি হয়? সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। তারপরে আমাদের 1784-এ কী হয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন। তারপরে আমাদের 1793-এ চার্টার অ্যাক্ট শুরু হয়, প্রথম চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট 4টে হয়। 1793 সালে প্রথম চার্টার অ্যাক্ট, 1813 সালে সেকেন্ড চার্টার অ্যাক্ট, 1833 সালে থার্ড চার্টার অ্যাক্ট, 1853 সালে ফোর্থ চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্টের পরে আমাদের 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পর আমাদের কাউন্সিল অ্যাক্টও 3টে আছে। 1861 সালের কাউন্সিল অ্যাক্ট, তারপরে হচ্ছে 1892 সালের কাউন্সিল অ্যাক্ট, 1909 সালের কাউন্সিল অ্যাক্ট। তো এইগুলো আমরা ডিটেলসে পড়াশোনা করেছি আমরা। তাহলে আমাদের এখানে সিকুয়েন্সটা কালানুক্রমে প্রথম কি হবে? রেগুলেটিং অ্যাক্ট 1 নম্বর, তারপরে পিটের ভারত শাসন আইন, তারপরে চার্টার অ্যাক্ট, তারপরে কাউন্সিল অ্যাক্ট। দেখো পরপর যেগুলো দিয়েছে, তা আমাদের 1, 2, 3, 4। তাহলে 1, 2, 3, 4 কোথায় আছে? এই যে অপশান এ কারেক্ট আনসার 1, 2, 3, 4, এটাই হবে, মানে পরপরই সাজানো আছে এখানটায়।
চলে আসি আমাদের 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৃহত্তর উৎস কোনটি? এই যে ভারতীয় সংবিধানে আমি আগেই বললাম 1935 সালে ভারত শাসন আইন, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এই 1935 সালে ভারত শাসন আইনের 75% বা 3/4 অংশ নিয়েই কিন্তু আমাদের সংবিধান তৈরি। তাই সংবিধানের বৃহত্তর উৎস কিন্তু 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। চলে আসি 12 নম্বর প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়? অপশান এ সিমলা বৈঠক, অপশান বি ক্রিপস মিশনের প্রস্তাব, অপশান সি ক্যাবিনেট, অপশান ডি ভারতীয় স্বাধীনতা আইন। অর্থাৎ আমরা জানি 1947 সালে ভাগ হয়ে যায়, অর্থাৎ আমরা জানি যে আমাদের যে আনডিভাইডেড ইন্ডিয়া, যেখানে পাকিস্তান ইনক্লুড ছিল, এই আনডিভাইডেড ইন্ডিয়াকে ব্রিটিশরা কিন্তু ভাঙতে বা আলাদা করতে কিন্তু রাজি ছিল না। কিন্তু পরবর্তীকালে হিন্দু মুসলিমের যে ঝামেলা বা হিন্দু মুসলিমের ঝামেলা, পাকিস্তানে পৃথক রাষ্ট্রের দাবি, তো এই ইন্ডিয়াকে ভাঙতে ব্রিটিশরা বাধ্য হয় এবং তার জন্য আমরা জানি 3 জুন 1947 সালে 3 জুন মাউন্ট ব্যাটেন প্ল্যান এলো এবং এই প্ল্যানটা ব্রিটিশ পার্লামেন্টে উঠলো 4 জুলাই এবং খুব তাড়াতাড়ি 18 জুলাই 1947 সালে 18 জুলাই এই প্ল্যানটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়ে গেল এবং কি নামে পাস হয়েছিল? ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হিসাবে পাস হয়ে গেল, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হিসাবে পাস হয়ে গেল এবং আমাদের যে ভারত এবং পাকিস্তান দুটো পৃথক রাষ্ট্রের উদ্ভব হলো। তা আমাদের ভারতীয় স্বাধীনতা আইন এটাই হবে আমাদের কারেক্ট আনসার এই ক্ষেত্রে। চলে আসি পরবর্তী প্রশ্ন, দ্বৈত শাসন প্রথম চালু হয় কখন? দ্বৈত শাসন আমাদের অপশান এ মর্লেমিন্টো সংস্কার, মর্লেমিন্টো মানে যেটাকে বলা হয় 1909 সালের কাউন্সিল অ্যাক্ট, অর্থাৎ 1909 সালে ওই সময় মর্লে ছিল আমাদের ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট, মিন্টো ছিল ভাইসরয়, তার জন্য মর্লে মিন্টো। অপশান বি আছে মন্টেগু চেমসফোর্ড, যেটাকে বলা হয় 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেই সময় মন্টেগু ছিল আমাদের ভারত সচিব আর চেমসফোর্ড ছিল হচ্ছে ভাইসরয়। অপশান সি সাইমন কমিশন প্ল্যান, আর অপশান ডি 1935 সালে ভারত শাসন আইন। তাহলে দ্বৈত শাসন শুরু হয় সেটা হচ্ছে 1919 সালের ভারত শাসন আইনে, 1919 সালের ভারত শাসন আইনে কিন্তু দ্বৈত শাসন এই জিনিসটা কিন্তু তৈরি হয়। কারণ আমরা যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 পড়েছিলাম, সেখানে আমরা একটা ফার্স্ট পয়েন্ট পড়েছিলাম যে ফর দ্য ফার্স্ট টাইম সেন্ট্রাল কন্ট্রোল ওভার দ্য প্রভিন্স ওয়াজ রিল্যাক্সড। কি বললাম? যে ফর দ্য ফার্স্ট টাইম সেন্ট্রাল কন্ট্রোল ওভার দ্য প্রভিন্স ওয়াজ রিল্যাক্সড অ্যান্ড নাও অনওয়ার্ডস স্টেট বা প্রভিন্স ক্যান মেক ল অন দেয়ার রেসপেক্টিভ সাবজেক্ট। অর্থাৎ আমরা এতক্ষণ অবধি যখন পড়ছিলাম অ্যাক্টগুলোকে নিয়ে, অ্যাক্ট যখন আমরা পড়ছিলাম সেখানে দেখছিলাম যে আমাদের সেন্ট্রাল অথবা স্টেটের দুটোরই আইন তৈরি করতো সেন্ট্রাল লেজিসলেটিভ বা পার্লামেন্ট যেটাকে বলা হয়, বা লেজিসলেচার, সেন্ট্রাল লেজিসলেচার বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। এই সেন্ট্রাল লেজিসলেচার যেটা ইকুইভ্যালেন্ট টু পার্লামেন্ট, এখন বর্তমান সময়ে যেটাকে পার্লামেন্ট বলি, তো সেই সেন্ট্রাল লেজিসলেচার তখন স্টেটেরও আইন তৈরি করতো এবং সেন্ট্রালের আইন তৈরি করতো। কিন্তু 1919 সালে আইনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কি বলে দেওয়া হলো, এখন স্টেটরা নিজের আইন নিজেরাই তৈরি করতে পারবে এবং স্টেট যে তাদের যে আইন তৈরি করতে পারবে, কিসের ওপর আইন তৈরি করবে? সাবজেক্টের ওপর। সাবজেক্ট ছাড়া তো আর আইন তৈরি হয় না। যেমন এডুকেশন ল, এডুকেশন সাবজেক্ট, ল হচ্ছে আমাদের আইন অ্যাক্ট। তো স্টেট যে সমস্ত সাবজেক্টের ওপর আইন তৈরি করবে, তো স্টেটের ওই সাবজেক্টগুলোকে দুটো পার্টে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে ট্রান্সফার্ড সাবজেক্ট আর আরেকটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট, দুটো পার্টে ভাগ করা হয়েছিল। তো ট্রান্সফার্ড সাবজেক্ট আর একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট। আর স্টেটের হেডকে গভর্নরের দায়িত্ব এই দুটো সাবজেক্টকে দেখার। তো গভর্নরকে যখন কাউন্সিল অফ মিনিস্টাররা সাহায্য করছিল স্টেটের, তখন সেটা ট্রান্সফার্ড সাবজেক্ট, আর গভর্নরকে যখন এক্সিকিউটিভরা হেল্প করছিল তখন সেটা রিজার্ভ সাবজেক্ট। তো এই বাংলা অর্থাৎ আমাদের প্রভিন্সে, বাংলাতে নয়, প্রভিন্স অর্থাৎ পুরো যে স্টেটে এই যে দুটো সিস্টেম চালু হয়ে গেল, ট্রান্সফার্ড সাবজেক্ট আর রিজার্ভ সাবজেক্ট, এই দুটো সিস্টেমকেই বলা হয় ডায়ার্চি বা ডায়ার্কি।
ডায়ার্চি বা ডায়ার্কি বা যেটা বলে দ্বৈত শাসন। তাহলে আমাদের কি আনসার হবে? দ্বৈত শাসন চালু হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার বা যেটা বলে 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা হবে আমার কারেক্ট আনসার। চলে আসে আমাদের 14 নম্বর প্রশ্ন। নিচের কোনটি 1919 সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য ছিল? তাহলে অপশান এ বা এক কি আছে এখানে? মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গঠন, না এটা ছিল না। এটা তো 1909 ছিল। আর 2 নম্বর কি? কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলির পুনর্গঠন ও বিস্তার। আর অপশান 3 আছে আমাদের 3 নম্বর, কেন্দ্র কর্তৃক আইনসভার ক্ষমতা বিকেন্দ্রীকরণ। তাহলে আমি আগেই বললাম 1919 সালে যে আমাদের প্রদেশ বা স্টেটরা নিজের আইন নিজে তৈরি করতে পারবে, অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে ক্ষমতার কিন্তু ভাগ হয়ে গেল। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে 2 নাম্বারটাও ঠিক, 3 নাম্বারটাও ঠিক। তাহলে অপশান কি আছে এখানে? এ আছে কেবলমাত্র 2 ঠিক, নাকি 1 3 ঠিক, নাকি 3 ঠিক, নাকি 2 3 ঠিক? তাহলে আমাদের কি হবে আনসার? 2 and 3 দুটোই কিন্তু ঠিক। চলে আসি 15 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়। আমাদের জাতীয় পতাকা, আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে পরিচালনা করার জন্য 22খানা কমিটি তৈরি করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে পরিচালনা করার জন্য। এবং সেই 22খানা কমিটির মধ্যে একটা কমিটি হচ্ছে অ্যাডহক কমিটি। এই অ্যাডহক কমিটি যার চেয়ারম্যান বা হেড ছিল হচ্ছে আমাদের রাজেন্দ্র প্রসাদ। এবং এই অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের স্বাধীনতার পর ভারতের যে পতাকা, জাতীয় পতাকার ডিজাইন কেমন হবে, নকশা কেমন হবে, সেই দিকটা দেখার জন্য অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং আমাদের অ্যাডহক কমিটির তারা যে ডিজাইনটা ঠিক করেছিল, অ্যাকচুয়ালি ডিজাইনটা তৈরি করেছিল যে ব্যক্তিটা, তিনি হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি। আমাদের জাতীয় পতাকার যে ডিজাইন তৈরি করেছিল তিনি হচ্ছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া, এটাও প্রশ্ন হয়। তিনি অন্ধ্রপ্রদেশ স্টেটের বাসিন্দা। তো আমাদের জাতীয় পতাকা তৈরি হয়েছিল 22শে জুলাই 1947 সাল। তাহলে 1947 সালে 22শে জুলাই, আমি ডেটটাও লিখে দিলাম। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে? জুলাই মাসের 1947 সাল। চলে আসি আমাদের 16 নম্বর প্রশ্ন। গণপরিষদ সংক্রান্ত এই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু খাতায় লিখবে। যারা ক্লাস করছো ইউটিউবে, প্রত্যেকে খাতায় লিখবে। হ্যাঁ, টাইম লাগবে, পজ করে করে লেখো। এবং যাদের হয়তো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে তাদের হয়তো লেখার দরকার নেই, তবে কিছু যদি আনকমন পাও ওটা খাতায় নোট ডাউন করে নেবে। আর এক্সট্রা যে সমস্ত ইনফরমেশনগুলো দেবো, যদি না জেনে থাকো তাহলে অবশ্যই এগুলো কিন্তু লিখবে। চলে আসে আমাদের পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। গণপরিষদ সংক্রান্ত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? গণপরিষদ সংক্রান্ত, এটি প্রাপ্তবয়স্কদের দ্বারা গঠিত নয়, অবশ্যই নয়, তাহলে এটা ঠিক। এটি প্রত্যক্ষ নির্বাচনের ফল, না, ভুল। এটি বহুদলীয় সংগঠন, না। এটি অন্যান্য কমিটির দ্বারা কার্য সম্পন্ন করে, অবশ্যই। তাহলে আমাদের ঠিক কি? 1 এবং 4 নম্বর, এটা কিন্তু 4 নম্বর। 1 এবং 4 নম্বর ঠিক। এখানে অপশান আছে 1 এবং 4। হ্যাঁ, এই যে অপশান সি, এ 1 and 4, এটা কিন্তু আমার রাইট আনসার। মানে এটি প্রাপ্তবয়স্কদের দ্বারা গঠিত নয়, এবং এটি হচ্ছে আমাদের অন্যান্য কমিটির কার্য সম্পন্ন কিন্তু করে। গণপরিষদ সংক্রান্ত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? তারপরে দেখো অপশান 17 নম্বর। সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন? সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়? দেখো এখানে একটু কনফিউজ হতে পারে তোমাদের হয়তো, গণপরিষদ সংক্রান্ত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক। তো এটা প্রাপ্ত বয়স্কদের দ্বারা গঠিত। আমরা পড়েছিলাম যে 1 নম্বর, যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে প্রাপ্ত বয়স্কদের দ্বারা গঠিত, কিন্তু এখানে অপশান আছে এটি প্রাপ্তবয়স্কদের দ্বারা গঠিত নয়। তো নয়, এটা হচ্ছে আমাদের নয় মানে সঠিক, এখানে নয় বলেছে, কিন্তু এটা মাথায় রাখবে, এটা কিন্তু নয় বলেছে। 17 নম্বর, আমাদের সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়? তাহলে আমাদের সংবিধান জানি যেটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর, এটা হবে আমার আনসার। চলে আসি এবার 18 নম্বর প্রশ্ন।
গণপরিষদ বি.আর. আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠন করেছিল? আমাদের খসড়া কমিটি তৈরি হয়েছিল, আমরা জানি যে 7 জন মেম্বার নিয়ে ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল, যার চেয়ারম্যান ছিল বি.আর. আম্বেদকর, এবং এই ড্রাফটিং কমিটি তৈরি হয় 29শে আগস্ট 1947 সালে। চলে আসি 19 নম্বর প্রশ্ন। সংবিধানের খসড়া কমিটির পূর্বে প্রস্তাবনার কথা কে বলেছিল? জওহরলাল নেহরু। আমরা পড়েছিলাম অবজেক্টিভ রেজলিউশন 13ই ডিসেম্বর 1946 সালে আমাদের জওহরলাল নেহরু এটা তুলে ধরেছিল, অবজেক্টিভ রেজলিউশন প্রস্তাবনার কথা, জওহরলাল নেহরু। এবং 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য অন্তর্ভুক্ত ছিল? এই যে 7 জন বলেই দিলাম, যার মধ্যে চেয়ারম্যান ছিল বি.আর. আম্বেদকর। ভারতীয় গণপরিষদের সদস্যরা ছিলেন না, কে ছিলেন না? বল্লভভাই প্যাটেল, আচার্য জে.বি. কুপ্পালা, জয়প্রকাশ নারায়ণ, কে মুন্সি। জয়প্রকাশ নারায়ণ কিন্তু ছিলেন না। গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? 2 years 11 months 18 days, 2 বছর 11 মাস 18 দিন এটা কিন্তু সময় লেগেছিল, এবং খরচ হয়েছিল অ্যাপ্রক্সিমেট 64 লাখ, এরকম কিন্তু খরচ কিন্তু হয়। চলে আসি 23 নম্বর প্রশ্ন। গণপরিষদের প্রথম সভার প্রথম দিনে সভা করেছিলেন কে? যে সচ্চিদানন্দ সিনহা, প্রথমেই বললাম আমাদের 9 ডিসেম্বর 1946 সালে প্রথম সভা। 24 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? ভারতীয় সংবিধান 26শে জানুয়ারি 1953, নাকি 26শে জানুয়ারি 1952, নাকি 26শে জানুয়ারি 1951, নাকি 26শে জানুয়ারি 1950? এটা হবে আমাদের কারেক্ট আনসার, কারণ আমরা জানি যে আমাদের সংবিধান এনফোর্স বা কার্যকরী হয় সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে, তৈরি তো হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে, কিন্তু মূল ফোর্সে আসে কিন্তু 26শে জানুয়ারি 1950 সাল। আমরা জানি যে এই 26শে জানুয়ারির দিনটাকে কেন নেওয়া হয়েছিল, কারণ আমাদের ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল 1930 সালের 26শে জানুয়ারি। সেই 26শে জানুয়ারির দিনটিকে মান্যতা দেওয়ার জন্য আমাদের সংবিধানকে কেম ইনটু ফোর্স, মূল ফোর্সে আনা হয়েছে 26শে জানুয়ারি 1950। 25 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণের দ্বারা সংবিধান রচনার দাবি করে? জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা হচ্ছে 1935 খ্রিস্টাব্দে। এম.এন. রায় 1934-এ বলেছিল। কোন আইনে সর্বপ্রথম ভারতে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়? অল ইন্ডিয়া ফেডারেশন, আমরা পড়েছিলাম অল ইন্ডিয়া ফেডারেশন, সেটা কোথায়? 1935 সালের ভারত শাসন আইনে অল ইন্ডিয়া ফেডারেশন, অর্থাৎ ভারতের যে আইন, মানে যে আইনগুলোকে 3 লিস্ট, 3টে লিস্টে কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট বা প্রভিন্স, একটা কনকারেন্ট বা যুগ্ম তালিকা। 1935 সালের ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়। চলে আসি 27 নম্বর প্রশ্ন। সংবিধানের খসড়া কমিটিতে সভাপতিকে নিয়ে প্রায় সংখ্যা কত? সভাপতিকে নিয়ে মানে বি.আর. আম্বেদকর নিয়ে 7 জন, টোটাল 7 জন। 28 নম্বর, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ নিম্নলিখিত গণপরিষদের কোন কমিটির সদস্য ছিলেন না? ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি, ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটির সদস্য ছিলেন। অর্ডার অফ বিজনেস কমিটি ছিলেন না। অ্যাডহক কমিটি ছিল, এটা আমি আগেই বললাম। কমিটি অফ দ্য রুলস অফ প্রসিডিওর, অর্থাৎ কমিটি অফ রুলস অফ প্রসিডিওর, এই কমিটিরও চেয়ারম্যান ছিলেন আমাদের রাজেন্দ্র প্রসাদ। ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটিরও ছিল, আবার আমাদের অ্যাডহক কমিটিরও কিন্তু চেয়ারম্যান ছিল, আবার স্টিয়ারিং কমিটিরও কিন্তু ছিল, এখানে অপশান নেই স্টিয়ারিং কমিটির। তো অর্ডার অফ বিজনেস কমিটির চেয়ারম্যান কিন্তু আমাদের ছিলেন না রাজেন্দ্র প্রসাদ। তাহলে কোনটাতে ছিলেন না? তার আনসার হবে অপশান বি, অর্ডার অফ বিজনেস কমিটি। এবার চলে আসি 29 নম্বর প্রশ্ন আমাদের। গণপরিষদের মৌলিক অধিকার সাব কমিটির চেয়ারম্যান কে? দেখো আমাদের যখন আমরা পড়েছিলাম এই চ্যাপ্টারটা, যে 22খানা কমিটি নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম, প্রত্যেকটা কমিটির চেয়ারম্যানগুলো আমি বলে দিয়েছিলাম। তো আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, ওই ফান্ডামেন্টাল রাইটস কমিটির যেটা মেন কমিটি, আমাদের মৌলিক অধিকারের মেন কমিটির চেয়ারম্যান কে ছিল? আমাদের মেন কমিটি দুটো পড়েছিলাম আমরা, মেন কমিটি আর একটা হচ্ছে আমাদের এই সাব কমিটি। তো মেন কমিটি কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। আমাদের মেন কমিটির কিন্তু চেয়ারম্যান ছিল আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। আর আমাদের সাব কমিটি জিজ্ঞাসা করেছে, সাব কমিটি, যেহেতু সাব কমিটি তার আনসার কি হবে? জে.বি. কৃপালানি, এটা হচ্ছে সাব কমিটির চেয়ারম্যান। আর মেন কমিটি বলে বল্লভভাই প্যাটেল,
যেহেতু সাব কথাটা উল্লেখ করে দিয়েছে তার জন্য যে বি কৃপালিনী অপশান। এবার নেক্সট চলে আসি 30 নম্বর প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশান এ ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু এবং গোপালাচারী। তো এখানে যেহেতু সচ্চিদানন্দ সিনহা নেই, তো এখানে রাজেন্দ্র প্রসাদ আনসারটাই আমাদের নেবে। তো আমাদের অপশান কি হবে? ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। আমাদের নেক্সট সভা মানে 11 ডিসেম্বর 1946 সালে আমাদের যে নেক্সট সভা অনুষ্ঠিত হয় গণপরিষদের, যেখানে পার্মানেন্ট চেয়ারম্যান করে দেওয়া হয় ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে, আর ভাইস চেয়ারম্যান কিন্তু ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি বা এইচ.সি. মুখার্জি। চলে আসি আমাদের নেক্সট প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট সংযুক্ত ছিল কোন আইন? আগেই বললাম, দেখো অপশান এ 1918 সালে ভারত শাসন, 1920 সালের, 1930 আর 1919। তাহলে এটা আমি আগেই বললাম যে 1919 সালে ভারত শাসন আইনকে মন্টেগু চেমসফোর্ড বলা হয়, কারণ সেই সময় মন্টেগু ছিল আমাদের সেক্রেটারি অফ স্টেট আর চেমসফোর্ড ছিল আমাদের ভাইস রয়। তাদের নাকি মন্টেগু চেমসফোর্ড বলা হয় 1919 সালে ভারত শাসন আইনকে। যেমন 1909 সালে যেটাকে বলে মরলে মিন্টো রিফর্ম বলা হয়। নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতীয় পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় পরিণত হয়? ভারতীয় পার্লামেন্ট দ্বিকক্ষ, সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড, অর্থাৎ যেটাকে বলে 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আমরা জানি 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে যে আমাদের যে পার্লামেন্টে যে দুটো হাউস সিস্টেম, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্ট্রাকচারে দুটো হাউস তৈরি হয়, একটা হচ্ছে আপার হাউস আর একটা হচ্ছে লোয়ার হাউস। তো আপার হাউস যেটাকে এখন বলি রাজ্যসভা, আর লোয়ার হাউসকে এখন বলি লোকসভা। রাজ্যসভা যেটা আমাদের আগের নাম ছিল কাউন্সিল অফ স্টেট বলা হতো, কাউন্সিল অফ স্টেট। এবং আমাদের লোকসভা বা লোয়ার হাউসকে বলে হাউস অফ পিপল। তো কাউন্সিল অফ স্টেট তৈরি হয়েছিল আমাদের 1952 সালে 3 এপ্রিল, এবং তার 14 দিন পর 17 এপ্রিল 1952 সালে আমাদের হাউস অফ পিপল কিন্তু তৈরি হয়েছিল, যার বর্তমান নাম 1954 সালে হাউস অফ পিপল থেকে নাম রাখা হয় লোকসভা, আর আপার হাউসকে 1954 সালেই নাম রাখা হয় রাজ্যসভা। তো এগুলো আমরা পার্লামেন্ট চ্যাপ্টারে ডিটেলসে কিন্তু পড়েছি। তো আমাদের প্রশ্ন করেছে যে এই যে দুটো সিস্টেম চালু হলো আমাদের গভর্নমেন্ট স্ট্রাকচার অর্থাৎ পার্লামেন্টে, আপার হাউস লোয়ার হাউস, এই দুটোকে বলা হয় বাইক্যামেরালিজম। তো এই বাইক্যামেরালিজম বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেই বাইক্যামেরালিজমের সূত্রপাত ঘটে 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা যেটাকে বলে মন্টেগু চেমসফোর্ড। তাহলে অপশন হবে বি। চলে আসি 33 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছিল কাকে? গভর্নর জেনারেল। এটা হবে আমার কারেক্ট আনসার, গভর্নর জেনারেল। 34 নম্বর প্রশ্ন, 1946 সালে অন্তর্বর্তীকালীন সরকারের পার্লামেন্টের সদস্য সংখ্যা কত ছিল? পার্লামেন্ট অন্তর্বর্তীকালীন 296, কারণ আমরা পড়েছিলাম যে 389কেও আমরা ভেঙে নিয়েছিলাম। যারা রাজাদের প্রিন্সলেস স্টেট ভাগ হয়ে যায় ব্রিটিশদের প্রভিন্স, তার মধ্যেও মানে ব্রিটিশ প্রভিন্স আর প্রিন্সলেস স্টেট দুটো ভাগ করি আমরা, কারণ প্রিন্সলেস স্টেট মানে যেখানে রাজারা থাকবে, রাজারা ভোট দিতে যাবে না, ওখানে ব্রিটিশরা তাদের সাথে আলোচনার মাধ্যমে ওটা ঠিক করবে। তো ওটা আমরা পড়েছি এটা অলরেডি। তো আমাদের এখানে আনসার হবে কি 296। চলে আসি 35 নম্বর প্রশ্ন, কোন আইন অনুসারে ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে সৃষ্টি হয়? সেটা হচ্ছে 1919 সালের আইনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, এগুলো বলার কিছুই নেই। সর্বপ্রথম কেন্দ্রীয় আইনসভা স্থাপিত হয়েছিল কবে? কেন্দ্রীয় আইনসভা 1921 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। নেক্সট, স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল কবে? এই যে 1946 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর, আগেই বললাম এটা। সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার ধারণা কে দিয়েছিল? সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনা কে? বি আর আম্বেদকর এবং এম এন রয়, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। কি হবে? সংবিধান রচনার জন্য একটা গণপরিষদের প্রয়োজন আছে, কে বলেছিল? এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়। নিম্নলিখিত কোন আইনকে জওহরলাল নেহরু দাসত্বের সনদ বলেছিল? সেটা হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন। যখন আমরা এই আইনটা করাই সেটাকে আমরা বলেছিলাম দাসত্বের আইন। নেক্সট চলেছি পরবর্তী প্রশ্ন, এবং এটাকে জওহরলাল নেহরু আর একটা কথা বলেছিল, ইঞ্জিন আছে বা ব্রেক নেই, এবং স্লেভারি অফ অ্যাক্ট এটাও বলেছিলেন, দাসত্বের সনদ। চলে আসি নেক্সট প্রশ্ন আমরা,
40 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম ভারতের শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধি ও জনপ্রিয় উপাদানের সূচনা করেছিল কে? জনপ্রতিনিধি এবং জনপ্রিয়, আমরা যখন 1861 কাউন্সিল অ্যাক্ট পড়েছিলাম তখন একটা লাইন পড়েছিলাম, ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান্স গট দ্য অপরচুনিটি টু এন্টার ইন দ্য সেন্ট্রাল লেজিসলেচার অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার বা নন অফিসিয়াল মেজরিটি। অর্থাৎ ভারতীয়দের আগে থেকে একটা দাবি, একটা ডিমান্ড ছিল যে তাদেরকে সেন্ট্রাল লেজিসলেচারে প্রবেশ করাতে হবে। ইন্ডিয়াদের আগে থেকে কিন্তু দাবি ছিল, কেন? কারণ সেন্ট্রাল লেজিসলেচারে ইন্ডিয়ারা যদি প্রবেশ করতে পারে তাহলে ইন্ডিয়ারা আইন তৈরি করতে পারবে। তো ইন্ডিয়ারা জাস্ট বলেছিল আমাদের সেন্ট্রাল লেজিসলেচারে প্রবেশ করাতে হবে, এবং এই কথাটা বলেই ইন্ডিয়ারা ভেবে নিয়েছিল মানে আমাকে সেন্ট্রাল লেজিসলেচারে প্রবেশ করালে হয়তো আমাকে আইন তৈরি করতেও দেবে। ওই যে তোমার বন্ধু তোমাকে বাড়িতে ডাকলো, তুমি ভেবে নিলে তোমার জন্য মটন রান্না করবে, কিন্তু তোমাকে আর কিছুই রান্না করে দেয়নি, শুধু এক গ্লাস জল বসিয়ে রেখেছে তোমাকে। ঠিক তেমনই সেন্ট্রাল লেজিসলেচারে ব্রিটিশরা ইন্ডিয়ানদের অ্যাপয়েন্ট করেছিল বা প্রবেশ করিয়েছিল, বাট তাদের নন অফিসিয়াল মেম্বার হিসেবে রেখে দিয়েছিল, কোনো আইন তৈরি করার অধিকার কিন্তু দেয়নি। এবং 3টে ভারতীয়কে প্রথম অ্যাপয়েন্ট করা হয়েছিল, আমাদের ক্যানিং অ্যাপয়েন্ট করেছিল, কারণ ক্যানিং সেই সময়কার ভাইসরয় ছিলেন। ক্যানিংয়ের টাইম পিরিয়ড ছিল 1856 থেকে আমাদের 62 অবধি। তো কে কে? একটা হচ্ছে মহারাজা পাতিয়ালা, স্যার দিনকার রাও এবং রাজা বেনারস, এই 3জনকে অ্যাপয়েন্ট করানো হয়েছিল। তাহলে আমাদের আনসার কি হবে? 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1861। চলে আসি পরবর্তী প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইনের মূল বিষয় কি ছিল? মূল বিষয় অপশন এ, যুক্তরাষ্ট্রীয় সংসদীয় ব্যবস্থার নীতিসমূহ। এটাই ছিল কিন্তু আমাদের মূল বিষয়। মূল বিষয় কি ছিল? যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় ব্যবস্থার নীতিসমূহ ছিল হচ্ছে মূল বিষয়। চলে আসি 42 নম্বর প্রশ্ন, কার রিপোর্টে প্রথম ফেডারেশন অফ স্টেট বা যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়? কার রিপোর্টে? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি মতিলাল নেহেরু, অপশান ডি রাজা গোপালাচারী। তাহলে কার রিপোর্টে ফেডারেশন অফ স্টেট? সেটা হচ্ছে মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু। চলে আসি নেক্সট 43 নম্বর প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক? অপশান এ 1928 সালে যে নেহেরু রিপোর্ট হয়, সেই নেহেরু রিপোর্ট ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের নির্দেশ দিয়েছিল বা মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি করার নির্দেশ দিয়েছিল, এটা ঠিক? নাকি অপশান বি 1935 সালে ভারত শাসন আইন মৌলিক অধিকারের প্রস্তাব দিয়েছিল? নাকি অপশান সি 1940 সালে আগস্ট প্রস্তাব মৌলিক অধিকারের প্রস্তাব দিয়েছিল? নাকি অপশান ডি 1942 সালে ক্রিপস প্রস্তাব মৌলিক অধিকারের প্রস্তাব দিয়েছিল? তাহলে আমাদের কি হবে কারেক্ট আনসার? সেটা হচ্ছে অপশানে 1928 সালের নেহেরু রিপোর্ট ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছিল। চলে আসি 44 নম্বর প্রশ্ন, নিচের কে ক্যাবিনেট মিশন 1946 সালে ক্যাবিনেট মিশন আমরা জানি 24শে মার্চ 1946 সালে ভারতে আসে, কে সদস্য ছিল না? দেখো আমি অপশন প্রথমের দিকে বলেছিলাম সদস্য কে কে ছিল, লর্ড পেথিক লরেন্স ছিল, স্যার স্টাফোর্ড ক্রিপস ছিল, এবি আলেকজান্ডার ছিল, জন সাইমন তিনি কিন্তু ছিলেন না। তাহলে আমাদের প্রশ্ন করেছে কে ছিলেন না, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে জন সাইমন। 45 নম্বর প্রশ্ন, 1946 সালে মন্ত্রী মিশনে নেতৃত্ব কে দিয়েছিলেন? লর্ড লিথগো, নাকি লর্ড মাউন্টব্যাটেন, নাকি স্যার পেথিক লরেন্স, নাকি স্যার মাউন্টফোর্ড? সেটা হচ্ছে আমাদের স্যার পেথিক লরেন্স। তাহলে আমাদের 45 নম্বর প্রশ্ন হয়ে গেল। চলে আসি তাহলে আমাদের আমরা আজকে 45 নম্বর পর্যন্ত প্রশ্ন আলোচনা করলাম। 45 আমরা এটা আরও কিছু প্রশ্ন আলোচনা করব, কারণ এটা একটু বড় চ্যাপ্টার, এর মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বিভিন্ন অ্যাক্ট গুলো এর মধ্যে কিন্তু আছে, এবং সংবিধানটাই বা কিভাবে তৈরি হলো পুরো বিষয়টা কিন্তু আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেই আমাদের অনেক প্রশ্ন তৈরি হয়। তো আজকে আমরা 45খানা পড়লাম, তোমরা 45খানা ভালো করে পড়ো। তো এবং যেগুলো আমি এক্সট্রা ইনফরমেশন দিয়েছি সেগুলো তোমরা একটু নোট ডাউন করবে এবং এগুলো পড়তে থাকো। ঠিক আছে, তাহলে সবাই পড়ো ভালো করে। তো সবাইকে ধন্যবাদ।